মানে ছলাক ছলাক করে যে জলের আওয়াজ, সেই জলের আওয়াজ হবে। এই সমস্ত অঞ্চলগুলোতেই বাঘগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। পুরো এরকম একটা লং ব্রিজ, মানে যেটাকে আমরা ক্যানাপি ওয়াক বলি। আর একেবারে যেহেতু আমি এই মুহূর্তে সামনে চলে এসেছি, সামনের দিকটা দেখতেও খুব সুন্দর লাগছে। এনারা আলিপুরদুয়ার থেকে এসেছেন, আসাম বর্ডার। এনারা আমার ভিডিও দেখেই এসেছেন। বিশ্বের বৃহত্তম বিস্তীর্ণ বনাঞ্চল ঘুরে দেখতে এবং অভিজ্ঞতা সঞ্চয় করতে, তার সাথে সুন্দরবনের আদিবাসীদের ঝুমুর নাচে পা দোলাতে হঠাৎ বেরিয়ে পড়লাম সুন্দরবনে। সুন্দরবন সারা বছরই আসা যায়, তবে বর্ষার সুন্দরবন বা শীতকালে সুন্দরবন ভ্রমণটা একটা আলাদাই অনুভূতি। বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলীর অন্যতম পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র অববাহিকার বদ্বীপ। বনাঞ্চল, নদী, নালা, খাড়ি, বিল মিলিয়ে বিস্তীর্ণ অঞ্চল। এখানে রয়েছে বিশাল বিশাল আকৃতির কুমির, বিশ্বসেরা দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, বেশ কিছু প্রজাতির হরিণ, 100-রও বেশি প্রজাতির পাখি এবং আরও নানান জীবজন্তু। আর তার সাথে সুন্দরবনে বর্ষা কিংবা শীতে ইলিশ, মাটন, পাবদা, চিকেন, পমফ্লেট, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সারি সারি ভুরিভোজ। সুন্দরবনে এসে কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কত টাকা খরচ হতে পারে, আপনাদের মনে নানান ধরনের যে প্রশ্ন উঠে আসছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেতে এই ভিডিওটা আপনাদের পুরোটা দেখতে হবে। এই ভিডিওটা পুরোটা দেখলে আশা করি আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, হাইক এবং শেয়ার করবেন। এবং ভালো লাগলে বা আরও গুরুত্বপূর্ণ তথ্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমাদের চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আজকে যাব সুন্দরবন, তো সেই কারণে ব্লগটা শুরু করছি একেবারে শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদার আমি এখন চলে এসেছি সাউথ সেকশানে। সাউথ সেকশান থেকে ট্রেন ধরবো ক্যানিং লোকাল। একটা হচ্ছে সকাল 6:30 আর একটা হচ্ছে 7:42। তবে চেষ্টা করবেন 6:30 ট্রেনে যাওয়া। আমি যদিও যাচ্ছি 7:42, এখন 7টা বেজেছে। প্রথমেই আমরা শিয়ালদা স্টেশন থেকে চলে যাব ক্যানিং। সাধারণত 18 নম্বর বা 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ক্যানিং যাওয়ার ট্রেনগুলো ছাড়ে। নর্মালি আমাদের ট্রেনটা দিল 18 নম্বর প্ল্যাটফর্মে। বসার জায়গাও পেয়ে গেছি, ট্রেন মোটামুটি ফাঁকা আছে, আর হয়তো 5 মিনিট পরে ট্রেন ছাড়বে। একেবারে পারফেক্ট টাইম, 7:42-এ ট্রেন ছাড়লো শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে ক্যানিংয়ের দূরত্ব 45 কিলোমিটার, আর এই লোকাল ট্রেনে আমাদের সময় লাগে 1 ঘন্টা 15 মিনিটের মতো। শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে 25 টাকা। আর কথা বলতে বলতেই সঠিক টাইমে চলে এলাম ক্যানিং স্টেশন। একেবারে পারফেক্ট টাইম, 8:56-তে চলে এলাম। 8:56-তেই টাইম ছিল, 1 ঘন্টা 15-20 মিনিট লাগলো, ক্যানিংয়ে চলে এলাম। ক্যানিংয়ে নামার পরে দেখুন এখানে প্রচুর যে গাড়ি দাঁড়িয়ে আছে। এবারে বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে, এই যে দেখুন বোর্ড দিয়ে সব দেখাচ্ছে, বোর্ড নিয়ে ধরে রয়েছে। এবারে আমাদের যেতে হবে এই স্টেশন থেকে গদখালি কিংবা সোনাখালি। এই রকমই আমি যাব সুন্দরবনের একটা জনপ্রিয় ট্রাভেলস, দাস ট্রাভেলসের আন্ডারে। ক্যানিং টিকিট কাউন্টারের সামনে এনাদের অফিসও রয়েছে। আপনারা ফোনের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন বা সরাসরি এসে যোগাযোগ করে নিতে পারেন। আমি এই ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিলাম। স্টেশন থেকে নামার পরে এই যে দেখছেন বনবিবির মন্দির, আপনারা এই বনবিবির মন্দিরের এখানে চলে আসবেন। এখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন এই যে গাড়িগুলো, বিভিন্ন ট্রাভেলস থাকে। এই জায়গা থেকে আমরা এবারে চলে যাব গদখালি, নাহলে সোনাখালি। সুন্দরবন দাস ট্রাভেলসের আন্ডারে প্রায় 20 থেকে 30 জন পর্যটককে নিয়ে যাবে এবার সোনাখালি বোটিং ঘাটে। তাদের সাথে আমিও সঙ্গী হলাম। ঘড়িতে তখন সময় সকাল 9:15। এরপর গদখালি থেকেও কিছু পর্যটক এই বোটে উঠবেন। ক্যানিং থেকে সোনাখালি ঘাটের দূরত্ব 18 কিলোমিটার, সময় লাগে 20 মিনিট থেকে আধ ঘন্টার মতো। আর আরও 10 কিলোমিটারের মতো এগিয়ে গেলে পরে গদখালি। ক্যানিং থেকে সেখানে যেতে 40 মিনিটের মতো সময় লাগে। যখন যেখানে সুবিধা হয় ট্রাভেল এজেন্সিরা সেই ঘাট থেকেই সুন্দরবনের উদ্দেশ্যে বোটগুলো ছাড়ার ব্যবস্থা করে। ফাইনালি সোনাখালি ঘাটে চলে এলাম, আধ ঘন্টা লাগলো। আমরা এই ঘাটে চলে এসেছি। এখানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি রয়েছে, বিভিন্ন বোট রয়েছে। এখন আমরা এবারে বোটেতে উঠবো।
10:30টার মধ্যে আমরা চলে এলাম সোনাখালি ঘাটে। সাধারণত বিভিন্ন ট্রাভেলসের বোটগুলো সকালের দিকে 10টা থেকে 12টার মধ্যে পর্যটকদের নিয়ে সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু করে। এবারে বোটে ওঠা যাক। বোটটাও আপনাদের একটু দেখিয়ে দিই। প্রথমেই আপনাদের নিচটা একটু দেখিয়ে দিই। দেখুন, নিচটায় শোয়ার জায়গা করা রয়েছে, বসার জায়গা, এইভাবে পর সমস্ত বেডগুলো থাকে। আপনারা চাইলে কিন্তু এই জায়গায় বিশ্রাম নিতে পারবেন। এই হচ্ছে দেখুন এই বোটের টয়লেট। এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে জেড ফ্লাশ রয়েছে, বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে চলুন উপরটায় যাওয়া যাক। উপরটায় আপনাদের একটু দেখিয়ে দিয়ে, দেখুন সামনে এরকম একটা বসার জায়গা করা রয়েছে। এই উপরটায় চলে এলাম, দেখুন চেয়ার দেওয়া রয়েছে, এখানে টেবিল পাতা রয়েছে। সকাল 11টা। তো এই মুহূর্তে আমাদের দাস ট্রাভেলসের বোট কিন্তু ছেড়ে দিল। এইবারে আমাদের কিন্তু যাত্রা শুরু হয়ে গেল। বোট ছাড়ার সাথে সাথে দেখুন এখানে ব্রেকফাস্টও রেডি। 4টে একেবারে বড় বড় লুচি দিয়েছে, আর এটা হচ্ছে আনলিমিটেড। আপনারা চাইলে কিন্তু আরও নিতে পারেন। আজকের মানে দাস ট্রাভেলসের যে পরিচালনায় এখানে সুন্দরবনের যে জার্নিটা হচ্ছে, আজকে যে বোট রয়েছে, বোট কিন্তু অনেকটাই বড়। সুন্দরবনের এই যে বিভিন্ন বোট রয়েছে, মানে টপ 5-এর মধ্যে একটা বলা যায়। এখানে যারা পর্যটক রয়েছে, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, সবাই কিন্তু এনজয় শুরু করে দিয়েছে। আধ ঘন্টা 40 মিনিট পরেই এই যে চিংড়ি মাছের পকোড়া, শসা খাওয়া শুরু। 11টায় আমাদের বোট ছেড়েছিল, তো এখন বেজেছে 12টা 20। আমরা চলে এলাম গোসাবা। দেখুন এই হচ্ছে গোসাবা ফেরিঘাট। এই সমস্ত বোটগুলো গোসাবায় এসে বেশ কিছুক্ষণ স্টে করে এবং আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো, তারপরে বেথন বাংলো, এগুলো সব ঘুরে আসার সময় পাই। আধ ঘন্টা 40 মিনিটের মতো একটা সময় পাওয়া যায়। গোসাবায় আসার পরে এখানে দুটো বাংলো ঘুরে দেখার আছে। প্রথমে চলে এলাম স্যার ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন সাহেবের বাংলোয়। গোসাবা ফেরিঘাট থেকে 5 মিনিট হেঁটে আসার পরে কিন্তু আপনারা এই বাংলো পাবেন। ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব কিন্তু একজন বিখ্যাত লোক ছিলেন। এখানে বহুদিন উনি কাটিয়ে গিয়েছিলেন এবং এখানের অনেক কিছু উন্নতি উনি করে গিয়েছিলেন। তিনি ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী, শুধু একজন বিদেশি শাসক বা ব্যবসায়ী নন। 1903 সালে তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে সুন্দরবন, গোসাবা, রাঙাবেড়িয়া ও সাতবেড়িয়া এই 3টি দ্বীপে প্রায় 9000 একর জমি ইজারা নেন। তার দেখানো পথেই সুন্দরবনের এই প্রতিকূল অঞ্চলে জনবসতি গড়ে ওঠে এবং নতুন ধরনের গ্রামীণ অর্থনীতির সূচনা হয়, যা আজও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। এবারে চলে এলাম আরও 5 মিনিট হাঁটা পথে হ্যামিল্টন সাহেবের আরও একটি বাংলো, যেটি হলো বেকন বাংলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই হচ্ছে বেকন বাংলো। হ্যামিল্টন সাহেব মানে এই বাংলোতে আমন্ত্রণ জানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। বেকন বাংলোর সর্বাধিক পরিচিতির কারণ হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন। 1932 সালের 29শে ডিসেম্বর স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবায় আসেন। হ্যামিল্টনের গ্রামীণ উন্নয়ন ও সমবায় ভিত্তিক সমাজ ব্যবস্থা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। এই সফরের সময় কবিগুরু বেকন বাংলোতেই আতিথেয়তা গ্রহণ করেন এবং 2 রাত্রি যাপন করেন। তার এই সফর বাংলোটিকে এক বিশেষ ঐতিহাসিক মর্যাদায় আসীত করে। বর্তমানে বেকন বাংলো সুন্দরবনের একটি অন্যতম পর্যটক আকর্ষণ। বহু পর্যটক রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই স্থানটিকে পরিদর্শন করতে আসেন, যেমন আমরাও এসেছি। এই জায়গাটায় দেখুন আদিবাসীদের কিছু মডেল তৈরি করা রয়েছে। 1932 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বাংলোতে এসেছিলেন। হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন বাংলো দেখে আসার পরে বেশ কিছুটা এগোনোর পরেই কিন্তু আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে। এখন সময় হচ্ছে দুপুর 2টো। আর এই বোটের এই হচ্ছে দেখুন রান্নাঘর। এই যে সব রান্না করছে দাদারা সব। এটা হচ্ছে সবজি ডাল, সেখানেও কিছু সব হয়ে গেছে, আলু ভাজা, চাটনি, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি,
এখানে ভাত হয়ে গেছে, তো লাঞ্চটা একটু সেরে নেওয়া যাক। লাঞ্চে দেখুন একটা লঙ্কা রয়েছে, লেবু রয়েছে, ভাত, পাঁপড়, আলু ভাজা, এখানে হচ্ছে ডাল, এখানে চাটনি, এই হচ্ছে গলদা চিংড়ি, চিংড়ি মাছের মানে মালাইকারি, এখানে একটা কাতলা মাছ রয়েছে। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। মানে 2 রাত্রি 3 দিনের আপনারা যদি এই সুন্দরবন ট্যুর করেন, খাওয়া দাওয়ার কোনো শেষ থাকবে না। প্রথম দিনে লাঞ্চের পরে দেখুন আপেল দিল একটা করে। তো যাই হোক, আপেল খেতে খেতে এগোচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রিসর্টে চলে যাব। সকাল 11টায় বেরোনোর পরে নদীপথের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে গোসাবায় এসে কিছুটা সময় অতিবাহিত হলো। তারপর আবার নদীপথে আমরা চলে এলাম পাখিরালয় ফেরিঘাটে। বিকাল 4টের মধ্যে আমাদের বোট পাখিরালয়ে চলে এলো। তো এই পাখিরালয়েতেই আমাদের রিসর্ট। পাখিরালয় থেকে আমরা আরও 2 দিন সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখব। এই পাখিরালয়ে বিভিন্ন সুন্দরবন ট্রাভেল এজেন্সির হোটেল এবং রিসর্ট রয়েছে। আর যাওয়ার শুরুতেই কিন্তু ডান দিক বাঁ দিক দুদিকেই কিন্তু আপনারা ম্যানগ্রোভ দেখতে পাবেন। এই যে ম্যানগ্রোভের জঙ্গল, যেতেও কিন্তু খুব ভালো লাগছে। রিসর্টটা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যময় একটা পরিবেশের মধ্যে, সবুজ প্রকৃতি, একেবারে ধান ক্ষেত হয়ে রয়েছে সবুজ এবং অসাধারণ লাগছে। তার মধ্যে কিন্তু আমাদের রিসর্ট, এবং রিসর্টটা দেখুন কত সুন্দরভাবে গাছ দিয়ে, ফুলের গাছ রয়েছে এবং বিভিন্ন রকমের গাছ দিয়ে সাজানো রয়েছে। আমাদের বোটে অন্যান্য যে সমস্ত পর্যটকরা ছিলেন সবাই কিন্তু আস্তে আস্তে আসছেন, আমরাও আগে এসে গেছি যদিও একটু। এবারে ফার্স্ট ফ্লোরে যে রুমটা দিয়েছে আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে বেশ চকচকে রুমটা। আর বেড যেটা রয়েছে এখানে ডবল বেড, কিন্তু এখানে 3 জন পর্যন্ত থাকা যেতে পারে। এই দিকে একটা জানালা রয়েছে এবং এই দিকটায় একটা জানালা রয়েছে, 2টো জানালা রয়েছে। এখানে টি টেবিল দেওয়া রয়েছে, এই দিকটায় একটা আয়না দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে বেসিন, এখানে শাওয়ার রয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যে 2 রাত্রি 3 দিন সুন্দরবনের ট্যুর প্যাকেজে এসেছি, মানে এখানে অ্যাকচুয়ালি এই যে রুমটা দেখালাম, মানে টোটাল থাকা খাওয়া ঘোরা মানে 3 দিনে, ক্যানিং টু ক্যানিং 3 দিনে খরচ পড়ছে 2999। আর আপনারা যদি ডিসেম্বর মাসে আসেন, ডিসেম্বর মাস থেকে কিন্তু তখন একটুখানি এই প্যাকেজটা বেড়ে ওটা 3499 টাকা হয়ে যাবে। আর রুমের ক্ষেত্রে আপনারা 2 শেয়ারিং 4 শেয়ারিং এই রকম বিভিন্ন রকমের একটু এখানে ভাগ থাকে, সেটা আপনারা এই রিসর্টের ফোনে কথা বলে নেবেন। এই রিসর্টে ফোনে কথা বললে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন। প্রথম দিন বিকালে রিসর্টে এসে কিছুটা রেস্ট নেওয়ার পরেই সন্ধ্যাতেই রিসর্টে শুরু হয়ে গেল সান্ধ্যকালীন ঝুমুর ডান্স। ঝুমুর ডান্স দেখার পরে একটা নতুন ধরনের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। এই যে দেখছেন হ্যারিকেন, ঠিক আছে, আর এখন বেজেছে হচ্ছে 8টা 15। এই 8টা 15 এই যে হ্যারিকেন মানে নৌকায় জ্বালা হবে। এখন কিছু দেখতে পাবেন না আপনারা, এখানে মানে নৌকা রয়েছে, মানে ছলাক ছলাক করে যে জলের আওয়াজ, সেই জলের আওয়াজ হবে। মানে বুঝতে পারছেন কি ধরনের একটা অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার হতে পারে। সব দেখাবো আপনাদের, দেখতে থাকুন। এই 8:30টার সময় আমরা এই সুন্দরবনের আশপাশটা ঘুরে দেখব বলে বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি একটা পাখির জঙ্গলে। তো এই পাখির জঙ্গলের একটা ট্রিপ হয়, মানে এটা দিনের বেলা যাওয়া যায়। দিনের বেলা ওই ধরুন মাছ ধরা বা একটু ওই জঙ্গলটা একটু দেখা, বা পাখির এই যে জঙ্গলটা একটু দেখে নিলেন। আর এইটা হচ্ছে আমরা যাচ্ছি রাত্রে। তো এটা অ্যাকচুয়ালি ব্যাচেলারদের জন্য ঠিক আছে, মানে ফ্যামিলি আনাটা মনে হয় ঠিক হবে না। তো এই জঙ্গলটা ঘুরে দেখবো রাত্রে, পাখির জঙ্গল। আর তার থেকে সব থেকে বেশি ভালো লাগছে
মানে নৌকাটা এদিকে দুলছে ওদিকে দুলছে, একটা দারুণ অন্য রকমের অভিজ্ঞতা। আর দেখুন চারিদিকটা পুরো অন্ধকার, এই যে বুঝতে পারছেন চারিদিকটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, দূরে মিটমিট করে আলো জ্বলছে। এখানে মাঝি ভাই রয়েছে, আমরা 3-4 জন আছি। ফেরিঘাট থেকে যে বেরিয়েছি, মানে যে জায়গাটায় যাচ্ছি পাখির জঙ্গলে, এই জায়গাটায় কিন্তু ভয়ের কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে যেতে পারেন। সেদিক থেকে এনারা একদম 100% বললেন যে এখানে ভয়ের কোনো কারণ নেই। তো আপনারা 2 ঘন্টার মতো কিন্তু করতে পারেন। তো 2 ঘন্টার মধ্যে আপনাদের মোটামুটি ধরুন 1200 থেকে 1500 টাকার মতো লাগবে, মানে আমাদের সেরকমই কথা হলো। এটা কিন্তু একটা অন্য রকমের আপনারা অভিজ্ঞতা পাবেন, আর দারুণ লাগবে, দারুণ লাগবে। একেবারে অন্ধকার, যার মধ্যে ছিল একটা অ্যাডভেঞ্চার। অন্ধকারের মধ্যেই একটা প্রকৃতিকে খুঁজে পাওয়া। নৌকায় যেতে যেতে অন্ধকারের মধ্যে নৌকার হালের ছলাক ছলাক জলের আওয়াজ, অন্য রকমের অনুভূতি, অন্য রকমের অভিজ্ঞতা। এই দেখুন জলের একটা ছলাক ছলাক আওয়াজ, এই যে জল, এই যে জলটাও দেখাচ্ছি, এই যে জল একটা ছলাক ছলাক করে দেখুন, এই যে আওয়াজ হচ্ছে জলের। রাতের এই নৌকা বিহার শেষ করে এবারে ডিনার পর্ব শুরু হলো। ঘুরে আসার পরেই এবারে ডিনারে বসে পড়েছি। মাটন, এখানে পটল চিংড়ি, জিরা রাইস। মানে আপনাদের প্রথমে বললাম না যে সুন্দরবন ট্রিপে আসা মানে খাওয়া দাওয়ার একদম পর্ব চলতেই থাকে। তো দেখুন খালি অবস্থা। ডিনার পর্ব শেষ করে আজকের মতো এখানেই শেষ হচ্ছে, আবার কালকে সকালে দেখা হবে। গুড নাইট। দ্বিতীয় দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি আবার সাইট সিইংয়ের উদ্দেশ্যে। তো আজকের আমরা সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখব এবং আপনাদেরও সমস্তটাই ঘুরিয়ে দেখাবো। আজকের এই বোটের মাধ্যমেই বিভিন্ন জায়গায় ঘুরবো এবং দুপুরের লাঞ্চটাও আমাদের বোটের মধ্যেই হবে। সকালে এখন সময় হয়েছে সকাল 7:30। এই 7:30টায় বেরিয়েছি, আজকের হয়তো সারা দিনই ঘুরবো। ঘুরে আবার কিন্তু আমরা এই রিসর্টে ফিরে আসব। আবার পাখিরালয় ফেরিঘাটে চলে এসেছি। আমাদের বোট এই যে এখানে রেডি, এবং আমাদের বোটের যে সমস্ত ট্যুরিস্ট রয়েছে তারাও বোটে অলরেডি উঠে পড়েছে। অন্যান্য বোটগুলোও সব এইভাবে দাঁড়িয়ে রয়েছে, একই টাইমে প্রায় ছাড়ে সমস্ত বোটগুলো। এই দেখুন ঘড়িতে সময় হচ্ছে এখন পুরো 8টা। পাখিরালা ফেরিঘাট থেকে একেবারে আজকের সাইট সিইংয়ের উদ্দেশ্যে আমাদের বোট রওনা দিল। দ্বিতীয় দিন সকালে অ্যাকচুয়ালি আমরা আজ অনেকটা সময় নিয়ে বেরিয়েছি। আজকের অনেকটা জায়গায় ঘুরে দেখব, বিভিন্ন জায়গা, অন্তত 3 থেকে 4টে স্পট আমরা ঘুরব। সুন্দরবন বাংলাদেশে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা এই সমস্ত জেলায় বিস্তৃত এবং ভারতবর্ষে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। সুন্দরবন হল পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বা লবণাক্ত জলের বনাঞ্চল, যেখানে অসংখ্য নদী, খাড়ি এবং জলপথের জালিকা রয়েছে। 66% বাংলাদেশে এবং 34% ভারতে অবস্থিত। মনে করা হয় বনে প্রচুর পরিমাণে জন্মানো সুন্দরী গাছের নাম থেকেই এর নামকরণ করা হয়েছে সুন্দরবন। প্রথম আমরা চলে এলাম সজনেখালি টাইগার রিজার্ভ। এখানে লেখা আছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। সজনেখালির এই টাইগার রিজার্ভ বিভিন্ন জায়গা দেখুন খুব সুন্দর করে সাজানো। আপনাদের এলে এই জায়গাটা খুবই ভালো লাগবে এবং এখানে আসার পরেই কিন্তু আপনারা একটা গাইড বন্ধু পাবেন, যিনি আজকের এই সারা দিনের ট্যুরের সমস্ত গাইড কিন্তু করে দেবেন এবং বিভিন্ন অজানা জিনিস আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো। তো আমরা আছি এখন সজনেখালি। আমাদের সারা দিনের একটা সুন্দর প্রোগ্রাম আছে। তো পিছনে যে পুকুরটাতে কেউ কেউ দেখছিলেন, এটাতে কচ্ছপ আছে। তো আপনারা আপনাদের লাইফেও কচ্ছপ দেখেছেন, কিন্তু সম্ভবত কেউ এই প্রজাতির কচ্ছপ দেখেনি। তার কারণ 1990 সালে সারা পৃথিবীতে এই প্রজাতির কচ্ছপ মাত্র 22 পিস ছিল। এখন কিন্তু সারা পৃথিবীতে এই কচ্ছপের পরিসংখ্যান 900-র কাছাকাছি। আমরা গর্বিত, আমাদের প্রায় অর্ধেকের উপর। এদের এই কচ্ছপ প্রজাতির নাম, বাংলা নাম হচ্ছে বালিগড়, ইংরেজি নাম হচ্ছে রিভার ট্যারাপিন, জুওলজিক্যাল নাম হচ্ছে বাটাকুর বাস্কা। এখানে এলে আপনারা এই ধরনের রেয়ার প্রজাতির কিছু কচ্ছপ দেখতে পাবেন।
এখানে এলে আপনারা এইরকম একটা ওয়াচ টাওয়ার পাবেন এবং এই ওয়াচ টাওয়ারের উপর থেকে এখানের বিভিন্ন যে বনভূমি সেটা আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। উপরে আমিও যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য। এবং আরও একটা দারুণ জিনিস এখানে দেখতে পাওয়া যায়, সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে একটা খুব বড় মৌচাক ছিল, এখন সেটা দেখছি নেই। এই যে মৌচাকের কিছুটা অংশ এখানে রয়ে গেছে, কিন্তু মৌচাকটা এই মুহূর্তে নেই। একটা বিশাল বড় এখানে মৌচাক থাকে এবং এখান থেকে দেখুন এই যে বনভূমির বিস্তীর্ণ অঞ্চল এখান থেকে দেখতে পাওয়া যায়। এখানে দুরকম জল রয়েছে, একটা হচ্ছে নোনা জল এবং একটা হচ্ছে মিঠা জল। এবং বেশ কিছু কচ্ছপও দেখা যাচ্ছে, যেটা আমরা ক্যামেরার মাধ্যমে হয়তো বোঝাতে পারছি না। এনারা আলিপুরদুয়ার থেকে এসেছেন, আসাম বর্ডার। এনারা আমার ভিডিও দেখেই এসেছেন। সহজ অপশন ইউটিউব, হ্যাঁ, ইউটিউবের বিভিন্ন চ্যানেলগুলো দেখতে দেখতে ওনার চ্যানেল দেখে আমরা খুব উৎসাহিত হলাম। খুব ভালো লাগলো, এনাদের সঙ্গে দেখা হয়ে গেল। ভালো ভালো ভিডিও আপলোড করবেন, আমরা দেখতে পারবো, আমরা ঘুরতে পারবো আগামী দিনে। থ্যাংক ইউ, অবশ্যই চেষ্টা করব। এখানে একটা দেখুন ম্যানগ্রোভ ইন্সপিরেশন সেন্টার রয়েছে এবং এখানে একটা সুন্দরী গাছ রয়েছে। দেখুন, আমরা অনেকেই নাম শুনে থাকি সুন্দরী গাছ, তো সুন্দরী গাছ যেটা বলা হয় এই হচ্ছে সুন্দরী গাছ। আমাদের যিনি গাইড বন্ধু দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। That's why even when we move through the creek by boat, if any animal come near bank, that time we can see them. Another way, when we getting down the watch tower, that is captive for us. এই যে ইন্সপিরেশন সেন্টারটা আপনাদের দেখালাম এবং সুন্দরী যে গাছ তার ঠিক অপোজিটে দেখুন এখানে বাঘ, হরিণ এই ধরনের কিছু রেপ্লিকা করা রয়েছে, যেগুলো দেখে মনে হচ্ছে একদম যেন বনের মধ্যে অরিজিনাল বাঘ হরিণগুলো রয়েছে। এবং এর ভিতরে দেখুন আপনারা কিন্তু এই ধরনের ম্যানগ্রোভ কিছু দেখতে পাবেন। এই যে ম্যানগ্রোভ জঙ্গল দেখছেন, নিচে এই যে শ্বাসমূল ঠেসমূলগুলো সব দেখা যাচ্ছে। আমরা যখন এসেছিলাম দেখুন সেই যে দূরে যে ঘাটটা দেখছেন ওই ঘাটে আমরা পুরো এই জায়গাটা ঘুরলাম, ঘোরার পরে আবার এই অন্য একটা ঘাটে চলে এলাম। এই ঘাট দিয়ে আমরা আবার এই যে আমাদের এখানে বোট দাঁড়িয়ে আছে, আবার আমরা একটা অন্য ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা অলরেডি ফরেস্টের মধ্যে প্রবেশ করে গেছি এবং প্রথমেই বেশ কিছু বাঁদরের দেখা মিলছে। এই নদীটার নাম হচ্ছে গঙ্গা নদী। আপনাদের প্রোগ্রামটা দক্ষিণ দিকে অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি বাম ধারে বরাবরই বাঘের জঙ্গল এবং লক্ষ্য করলে দেখতে পাবেন বাম ধারে জাল দেওয়া আছে। এটি কেবল একটি বনভূমি নয়, এটি উপকূলীয় অঞ্চলের রক্ষা কবচ, যা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে লক্ষ লক্ষ মানুষকে বাঁচায় এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সমস্ত যে জায়গাগুলো দেখছেন এগুলো পুরো নেট দিয়ে ঘেরা রয়েছে এবং এই সমস্ত জায়গাগুলোতে বাঘ, কুমির, বিভিন্ন বন্য জন্তু এগুলোতে কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে এবারে যদি আমাদের লাক খুব ভালো থাকে আমরা দেখতে পাবো, দেখা মিললেও মিলতে পারে। সকাল 9:15 আরও একটা স্পটে চলে এলাম। এখন আমরা চলে এলাম সুদর্ণখালি। এখানেও বেশ কিছু দেখার আছে। এই হচ্ছে বনবিবির মন্দির, এখানে বাঘ দেবতা এবং বনবিবিকে দেখতে পাবেন আপনারা। এর ভিতরে আপনারা বেশ কিছু প্রজাতির ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবেন। জায়গাটা আশা করি আপনাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না ঘুরতে। সুন্দরবনের প্রধান আকর্ষণ হলো এখানকার ম্যানগ্রোভ উদ্ভিদ সমূহ। এখানকার গাছপালা সুন্দরী, গেওয়া, গরান, গোলপাতা এই গাছগুলি নোনা জল ও কাদামাটির পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সক্ষম হয়েছে। এর শ্বাসমূলগুলো মাটির উপরে উঠে আসে, যা গাছকে অক্সিজেন গ্রহণ করতে সাহায্য করে। এর ভিতরেও আপনারা এই ধরনের একটা ওয়াচ টাওয়ার পাবেন, আপনারা চাইলে উপরে উঠতে পারেন। সুদর্ণখালি আমরা বেশ কিছুটা সময় ঘুরে নিলাম। এবারে আমাদের আরও একটা নেক্সট ডেস্টিনেশান। এবারে দেখুন আমরা একদম পুরো একটা সরু খাড়ির মধ্যে প্রবেশ করে গেছি। এই রকম খাড়ি আরও পড়বে সামনে, আর এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে। দেখুন এই সমস্ত অঞ্চলগুলোতেই বাঘগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আর একেবারে যেহেতু আমি এই মুহূর্তে সামনে চলে এসেছি, সামনের দিকটা দেখতেও খুব সুন্দর লাগছে। অন্যান্য পর্যটকদের মোবাইলে তোলা কিছু চিত্র আপনাদের দেখাচ্ছি। সুন্দরবনের প্রতীক হলো বাঘ। এখানকার বাঘেরা তাদের শিকারের ধরন পরিবর্তন এনেছে এবং নোনা জলে সাঁতার কাটতে অত্যন্ত পারদর্শী। অন্যান্য প্রাণীর মধ্যে যেমন চিত্রা হরিণ, বন্য শুয়োর, নোনা জলের কুমির,
বিভিন্ন প্রজাতির পাখি, ইরাবতী ডলফিন, শুশুক এবং অসংখ্য সাপ এখানে দেখতে পাওয়া যায়। কিছুটা দূর আসার পরেই এই জায়গায় আমরা একটা হরিণ দেখতে পাচ্ছি। অলরেডি ওইখানটায় রয়েছে হরিণটা, এই ঠিক ঝোপের আড়ালে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে এখান থেকে 3টে হরিণ দেখতে পাচ্ছি। পরিবেশগত গুরুত্ব ও অন্যান্য বৈশিষ্ট্যের জন্য 1997 সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করেছে। আমরা 12টা 30 নাগাদ দোবাকি ক্যাম্পে পৌঁছে গেলাম। দোবাকি ক্যাম্পের এটা হচ্ছে ক্যানাপি ওয়াক। আমরা এখন এর মধ্যে দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। আর দুপাশে দেখুন এইভাবে পুরো ম্যানগ্রোভ অরণ্য, বেশ সুন্দর লাগবে যেতে। পুরো এরকম একটা লং ব্রিজ, মানে যেটাকে আমরা ক্যানাপি ওয়াক বলি। জোয়ারের সময় জলগুলো নিচে পুরো উঠে যায়। এখন এই মুহূর্তে যেহেতু ভাটা চলছে, নিচটায় পুরোপুরি শুকনো, এর মধ্যে দিয়ে মানে হেঁটে হেঁটে যেতেও বেশ ভালো লাগছে। সুন্দরবনের শ্বাসরুদ্ধকর সৌন্দর্য এবং বন্য প্রাণী দেখার আকর্ষণে দেশ বিদেশি পর্যটকরা এখানে ভিড় করে। বনজীবী ও স্থানীয়রা বন বিভাগ থেকে অনুমতি নিয়ে মধু, মোম, মাছ ও গোলপাতা সংগ্রহ করে। সুন্দরবনে প্রায় 84টি প্রজাতির ম্যানগ্রোভ অরণ্য রয়েছে এবং 100-রও বেশি রয়্যাল বেঙ্গল টাইগার এই বনাঞ্চলে বসবাস করে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে 3-4টে হরিণ সেই দূরে মানে গাছের নিচে বসে রয়েছে। আমি এখন এই মুহূর্তে দোবাকি ওয়াচ টাওয়ারের উপরে, এবং ওয়াচ টাওয়ারের উপর থেকে এই ধরনের একটা ভিউ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে একটা মিষ্টি জলের পুকুর করা রয়েছে। যে সমস্ত হরিণ এবং বাঘ এখানে রয়েছে, সেই সমস্ত হরিণ এবং বাঘ এই মিষ্টি জলের পুকুরে মানে জল খেতে আসে, এবং তার পাশেই এই যে নদীটা দেখা যাচ্ছে। ভিডিওটা পুরোটা দেখে নিন আর এই শীতে ট্যুর প্ল্যান করে ফেলুন, খুব সুন্দর লাগবে। আমরা কিন্তু অনেক কিছুই দেখতে পাচ্ছি এখানে এসে। সুন্দরবনের যে জায়গাটি 5টি নদী এসে মিশেছে, এটি হলো সেই জায়গা। এই জায়গাটিকে পঞ্চমুখনী বলা হয় এবং 5টি নদী হলো মাতলা নদী, রায়মঙ্গল নদী, হেরোভাঙা নদী, বিদ্যাধরী নদী, বীরখালী নদী বা আরও অন্যান্য জলপথ। তবে সুন্দরবন একটি বিশাল এলাকা এবং অসংখ্য নদী, খাল ও খাড়ির সমন্বয়ে গঠিত, তাই বিভিন্ন স্থানে একাধিক নদীর মিলনস্থল দেখতে পাওয়া যায়। পঞ্চমুখনী সেই সব উল্লেখযোগ্য মিলনস্থলগুলির মধ্যে অন্যতম। এখান থেকে বেশ কিছুটা দূরে বঙ্গোপসাগর শুরু হয়ে যাচ্ছে। ঘোরার পর্ব শেষ করে দ্বিতীয় দিনের দুপুরে, মানে এখন দুপুর 2টো, আবার খাওয়ার পর্ব শুরু হচ্ছে। আজকের মেনুতে দেখুন এখানে পাবদা রয়েছে, এখানে ভেটকি রয়েছে, এখানে ডাল, আলু ভাজা, এখানে একটা লেবু, কাঁচা লঙ্কা, পাঁপড়, ভাত, চাটনি। জমিয়ে খাওয়ার পর্ব তো প্রত্যেক দিনই চলছে, আজকেও শুরু করে দেওয়া যাক। সময় বিকাল 4টে, আমরা আবার পাখিরালয় ফেরিঘাটে চলে এলাম। দ্বিতীয় দিনের আজকের সাইট সিইং কমপ্লিট হলো। এবারে আমরা আবার রিসর্টে ফিরে যাচ্ছি। দ্বিতীয় দিনের ভ্রমণটাও বেশ ভালোই হলো। এবারে রিসর্টে যাচ্ছি, রিসর্টে আবার সময় কাটাতে হবে। আজকে দিনটা কাটাবো, আবার কালকের সাইট সিইং আমরা দেখতে দেখতে চলে যাব আবার ক্যানিংয়ে। রিসর্টের সামনে দেখুন এখানে একটা ডাক্তারখানা রয়েছে, এই যে রায় ভ্যারাইটি সেন্টার অ্যান্ড টি স্টল, এই একটা দোকান রয়েছে, এবং তার পাশেই দেখুন রিসর্টের সামনে আরও একটা দোকান রয়েছে। এই যে দোকানটা দেখছেন, বিভিন্ন জিনিস, এগুলো সব হাতে তৈরি। দেখুন বেশ কিছু হাতে তৈরি জিনিস রয়েছে এবং কিছু স্টেশনারি গুডস, এবং এখানেও দেখুন মধু রয়েছে। দ্বিতীয় দিন সারা দিন ঘোরার পর বিকালে আবার আমরা রুমে চলে এলাম। সন্ধ্যায় স্ন্যাক্স, রাতের ডিনার সেরে দ্বিতীয় দিনের সমাপ্তি। গুড মর্নিং। সুন্দরবনে আজকের তৃতীয় দিন এবং আজকেই শেষ দিন। তো আজকের তৃতীয় দিন সকালে, এখন সময় হয়েছে সকাল 8টা। এই সকালে আজকের আমরা এই রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। রিসর্ট থেকে বেরিয়ে 2-1টা সাইট সিইং ঘোরার আছে। তৃতীয় দিনে সাইট সিইং ঘোরার আছে এবং দুপুরের লাঞ্চ আছে। তারপরে ওখান থেকে আমাদের নিয়ে যাবে একেবারে ক্যানিং স্টেশন, ক্যানিং স্টেশন থেকে একেবারে বাড়ি। তো এই হলো 2 রাত্রি 3 দিনের ট্যুর প্ল্যান।
দুদিন বেশ ভালোই কাটলো, আরও একটা দিন রয়েছে। রিসর্ট থেকে আবার ফের এই পাখিরালয় ফেরিঘাটে চলে এলাম। এই যে পাখিরালয় ফেরিঘাট, এই পাখিরালয়তেই কিন্তু প্রচুর হোমস্টে, হোটেল এবং রিসর্ট রয়েছে। ঠিক এই দিকটায় দেখুন বোট দাঁড়িয়ে রয়েছে, আর ওই পাড়টায় যে দেখছেন ওই পাড়টায় হচ্ছে দয়াপুর। ওই দয়াপুরেতেও বেশ কিছু রিসর্ট, হোমস্টে, হোটেল রয়েছে। আজকে তৃতীয় দিনেও কিন্তু ওয়েদার একেবারে ঝকঝকে চকচকে ওয়েদার। ঠিক সকাল 9টা নাগাদ পাখিরালা থেকে বোট ছেড়ে আমাদের তৃতীয় দিনের ভ্রমণ শুরু হলো। বোটে এসেই আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেল। এখানে ছোলার ডাল, লুচি, ডিম সিদ্ধ। আমরা তৃতীয় দিনে প্রথমে চলে এলাম লোকনাথ বাবা মন্দির। লোকনাথ বাবার এই জেটি ঘাটে নেমে আপনাদের মিনিট 3 হেঁটে আসতে হবে এরকম একটা সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে। তারপরে কিন্তু আপনারা লোকনাথ বাবার মন্দির দেখতে পাবেন। এখানকার মানুষদের মধ্যে মানে খুব জাগ্রত একটা মন্দির হচ্ছে এই লোকনাথ বাবার মন্দির। তৃতীয় দিনের শেষ লাঞ্চ পর্ব চলছে। লাঞ্চে রয়েছে দেখুন, এখানে পমফ্লেট আছে, ডাল আছে, চাটনি আছে, এখানে চিকেন আছে, এখানে ভাত, আলু ভাজা, এখানে স্যালাড আছে, লেবু, কাঁচা লঙ্কা। দুরাত্রি 3 দিনের ট্যুরে আমরা আবার সোনাখালিতে চলে এলাম। এখন সময় ওই 3:10 মতো বেজেছে। তো এখান থেকে এবারে আমরা যাব ক্যানিং। ক্যানিং থেকে প্রথম যাওয়া শুরু হয়েছিল। দুরাত্রি 3 দিন সুন্দরবন ঘুরে আবার ক্যানিংয়ে ফিরে এলাম। শীতের আগে এই দাস ট্রাভেলসের পরিচালনায় আমরা যে 3 দিন সুন্দরবন ট্যুর করলাম, দুরাত্রি 3 দিন থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু নিয়ে জনপ্রতি প্যাকেজ ছিল মাত্র 2999 টাকা। তবে সিজন অফ সিজন অনুযায়ী প্যাকেজ কিছু কমা বাড়া হয়, সেগুলো আপনারা ফোনে কথা বলে নেবেন। সোনাখালি ঘাট থেকে আমরা আবার ক্যানিং স্টেশনে চলে এলাম। এই যে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে ক্যানিং থেকে শিয়ালদা। শিয়ালদা থেকে আমার বাড়ি হচ্ছে উলুবেড়িয়া। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, সঙ্গে থাকবেন।